যদি এমন হয় শহরের আবর্জনার স্তূপে ফেলে দেওয়া সততার এক ক্ষুদ্র বীজ একদিন অঙ্কুরিত হয়ে এক কিশোরীর সমগ্র জীবনকে অপ্রত্যাশিত আলোয় ভরিয়ে তোলে, যদি ১৭ বছর বয়সী এক মেয়ে যার হাতে প্রতিদিন অন্যের ফেলে দেওয়া আবর্জনা জড়ো হয় সে তার বিবেককে সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে রাখে, তখন কি ঘটে? আর সেই নিঃস্বার্থ নেকি যখন এক ধনী ব্যক্তির হৃদয়ের দ্বারে কড়া নাড়ে আর পুরস্কার স্বরূপ সে এমন কিছু লাভ করে যা তার কল্পনারও অতীত, সেই গল্পের পরিণতি কেমন হতে পারে? এই কাহিনী হল নম্রতা সেনের। জীবন থেকে ঝরে পড়া আবর্জনা কুড়ানো এক মেয়ে যে একদিন ময়লার স্তূপে খুঁজে পেল এক ভাগ্যবানের পারিবারিক সম্পত্তির দলিলপত্র, যা চাইলেই নিমেষে তার এবং তার মায়ের আজীবনের দারিদ্র্য ঘোচাতে পারত। কিন্তু সে কঠিনতম পথটিই বেছে নিল, সততার পথ। সেই মূল্যবান কাগজপত্র ফিরিয়ে দিতে গিয়ে নিয়তি তার জন্য এক অপ্রত্যাশিত ভাগ্যদ্বার খুলে দিল, যেখানে শুধু সম্পদই নয় বরং সম্মান, ভালোবাসা এবং এক উজ্জ্বল নতুন ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছিল। ভারতের প্রাণকেন্দ্র কলকাতা এমন একটি শহর যা কখনো ঘুমোয় না। এখানে একদিকে পার্ক স্ট্রিটে জমকালো অট্টালিকা এবং উঁচু উঁচু ইমারতের জৌলুস, অন্যদিকে হুগলি নদীর তীরে গড়ে ওঠা বস্তিগুলো যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কেবল আরও একটি দিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে চলেছে। এমনই এক বস্তি শ্যামনগরে ত্রিপল আর টিনের পাত দিয়ে তৈরি একটি ছোট্ট ঝুপড়িতে থাকত ১৭ বছরের নম্রতা সেন তার মা পারমিতার সাথে। এই ঝুপড়িটিই ছিল তাদের পৃথিবী, যার এক কোণে মাটির উনুন আর অন্য কোণে একটি পুরনো চারপাই, যার ওপর মামের রাত কাটত। যখন বৃষ্টি হতো তখন টিনের ছাদ থেকে চুঁইয়ে পড়া জল তাদের স্বপ্নেও ব্যাঘাত ঘটাত আর তাদের রাত জেগে পাত্রে জল ভরতে বাধ্য করত। নম্রতার বাবা অমল ছিলেন একজন সৎ ও পরিশ্রমী শ্রমিক। তার একটি স্বপ্ন ছিল তার মেয়ে নম্রতাকে পড়াশোনা করিয়ে একজন বড় অফিসার বানানো। তিনি বলতেন, আমার মেয়ে প্রদীপ হয়ে এই অন্ধকার বস্তিতে আলো নিয়ে আসবে। কিন্তু ৩ বছর আগে একটি নির্মাণস্থলে এক দুর্ঘটনায় অমল চিরকালের জন্য তাদের কাছ থেকে চলে গেলেন। সেই দিনের পর থেকে পারমিতা যেন একেবারেই ভেঙে পড়েছিল। স্বামীর দুঃখ এবং সংসারের দায়িত্বের ভার তার স্বাস্থ্যকেও দুর্বল করে দিয়েছিল। তিনি হাঁপানি রোগে আক্রান্ত হলেন এবং এখন তিনি কোনো ভারী কাজ করতে পারতেন না। ঘরের সমস্ত ভার এখন ১৭ বছরের নম্রতার কাঁধে এসে পড়েছিল। তাকে অষ্টম শ্রেণীতেই পড়া ছেড়ে দিতে হয়েছিল। এখন তার পৃথিবী ছিল একটি বড় বস্তা, যা সে পিঠে নিয়ে প্রতি সকালে বেরিয়ে পড়ত। সে বাড়ি বাড়ি, গলি গলি ঘুরে আবর্জনা কুড়োত। তার মধ্যে থেকে প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো এবং পুরনো কাগজ আলাদা করত এবং দিনের শেষে সেগুলোকে কবাড়িওয়ালার কাছে বিক্রি করে যে ৫০-১০০ টাকা পেত, তা দিয়েই তাদের বাড়ির উনুন জ্বলত এবং মায়ের ওষুধ আসত। তার হাত শক্ত ও খসখসে হয়ে গিয়েছিল, কিন্তু তার মন ছিল খুবই নরম। তার চোখে আজও তার বাবার দেওয়া স্বপ্ন বেঁচে ছিল। সে প্রায়ই কাজ থেকে ফিরে তার পুরনো অষ্টম শ্রেণীর বইগুলো পড়ত। তার পড়ার খুব শখ ছিল, কিন্তু পরিস্থিতি তার হাতে বইয়ের জায়গায় আবর্জনার বস্তা ধরিয়ে দিয়েছিল। সেই দিনও নম্রতা তার পিঠে বস্তা নিয়ে শহরের ধনী কলোনিগুলোর মধ্যে একটি আলিপুরের গলিগুলোতে ঘুরছিল। এখানকার বড় বড় বাংলোগুলোর বাইরে রাখা আবর্জনার পাত্র থেকে সে প্রায়ই কিছু ভালো দামের জিনিস পেত। একটি বড় সাদা কোঠির বাইরে রাখা আবর্জনার পাত্র যখন সে ঘাঁটতে লাগল, তখন তার চোখ একটি মোটা চামড়ার ফাইলের উপর পড়ল। এটি খুব ভালো মানের ফাইল ছিল, যা সাধারণত আবর্জনায় ফেলা হয় না। তার মনে হল হয়তো এর মধ্যে কিছু পুরনো কাগজ আছে যা ভালো দামে বিক্রি হয়ে যাবে। সে ফাইলটি তুলে তার বস্তায় রেখে দিল। সারাদিনের পরিশ্রমের পর যখন সে ক্লান্ত হয়ে তার ঝুপড়িতে ফিরল, তখন মায়ের কাশির শব্দ শুনে তার মন খারাপ হয়ে গেল। পারমিতার শ্বাসকষ্ট হচ্ছিল। নম্রতা দ্রুত তাকে ওষুধ দিল এবং জল খাওয়ালো। রাতে যখন মা ঘুমিয়ে পড়লেন, তখন নম্রতা তার বস্তার জিনিসগুলো বাইরে বের করল। যখন সে সেই চামড়ার ফাইলটি বের করল, তখন আবারও তার কিছু একটা অদ্ভুত লাগল। সে ফাইলটি খুলল। ভেতরে অনেকগুলো মোটা মোটা সরকারি দেখতে কাগজের নথি ছিল। সেগুলোর ওপর সরকারি সিল লাগানো ছিল এবং অনেক কিছু ইংরাজিতে লেখা ছিল। নম্রতা ইংরাজি পড়তে পারত না, কিন্তু সে কিছু শব্দ চিনতে পারত। সে খুব কষ্টে একটি নাম পড়ল, শুভ্র সেনগুপ্ত, এবং তারপর আরও একটি শব্দের উপর তার নজর পড়ল, প্রপার্টি রেজিস্ট্রি। সে বুঝতে পারল যে এগুলো সাধারণ পুরনো কাগজ নয়, এগুলো কারো বাড়ির, কারো জমির কাগজপত্র। কিন্তু এগুলো আবর্জনায় কি করছে? হয়তো কেউ ভুল করে ফেলে দিয়েছে। সে কাগজগুলো আরও উল্টেপাল্টে দেখতে লাগল।
একটি কাগজে হিন্দিতে একটি ঠিকানা লেখা ছিল, কিন্তু বৃষ্টির ফোঁটা বা হয়তো অন্য কিছুর কারণে কালি কিছুটা ছড়িয়ে গিয়েছিল। সে পড়তে পারছিল গুপ্ত ভিলা আলিপু। এর পরের অংশটুকু মুছে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তার মনে একটা চিন্তা এলো, কি হবে যদি সে এই কাগজগুলোকে... কিন্তু পরের মুহূর্তেই সে তার এই চিন্তার জন্য নিজেকেই তিরস্কার করল। তার কানে তার বাবার আওয়াজ বাজল, বেটি, ম্যাঁ, অসততার রুটি খাবার চেয়ে সততার জন্য অভুক্ত থাকা ভালো। না, এটা কারো আমানত, এবং আমাকে এটা ফিরিয়ে দিতেই হবে। সে সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে নম্রতা কাজে গেল না। কাজে না যাওয়ার মানে ছিল সেই দিনের রোজগার হারানো। হয়তো সেদিন বাড়িতে উনুনও জ্বলবে না, কিন্তু সেটা তার পরোয়া ছিল না। সে তার সবচেয়ে পরিষ্কার কিন্তু কিছুটা ছেঁড়া সালোয়ার কামিজ পরল, সেই কাগজপত্রগুলোকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখল যাতে সেগুলো আর খারাপ না হয়, এবং তার মাকে বলে বেরিয়ে পড়ল, মা, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, সন্ধ্যায় ফিরে আসব। সে বাস ধরে আলিপুর পৌঁছাল। এই এলাকাটা তার দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। বড় বড় কোঠি, ঝকঝকে গাড়ি এবং প্রতিটি গেটে বসে থাকা নিরাপত্তারক্ষী। সে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না। সে গুপ্তভিলা খুঁজছিল। সে একজন গার্ডকে জিজ্ঞাসা করল, ভাই সাব, এখানে গুপ্তভিলা কোথায়? গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। কোন গুপ্তভিলা? এখানে প্রতিটি দ্বিতীয় বাড়ি কোনো না কোনো গুপ্তের। পুরো ঠিকানা বল। পুরো ঠিকানা তো নেই, শুধু এতটুকুই লেখা আছে। তাহলে যা, এখানে আমার সময় নষ্ট করিস না। গার্ড তাকে ধমকে তাড়িয়ে দিল। সারা দিন নম্রতা সেই ধনী কলোনির রাস্তাগুলোতে ঘুরতে লাগল। সে প্রতিটি গেটে প্রতিটি গার্ডকে জিজ্ঞাসা করল, কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারছিল না। সন্ধ্যায় সে ক্লান্ত, হতাশ হয়ে তার ঝুপড়িতে ফিরে এলো। পরের ২-৩ দিনও একই ঘটনা চলতে থাকল। সে প্রতিদিন সকালে এক নতুন আশা নিয়ে বের হতো এবং প্রতিদিন সন্ধ্যায় সেই একই হতাশা নিয়ে ফিরত। এখন বাড়িতে খাবারের অভাব দেখা দিতে শুরু করেছিল। পারমিতাও চিন্তা করতে শুরু করল, বেটি, কেন তোর দিনের মজুরি নষ্ট করছিস? ফেলে দে সেই কাগজগুলো। কোনো ধনীর ঝগড়া নিয়ে আমাদের কি করার আছে? না মা, নম্রতা দৃঢ়তার সাথে বলল, আজ যদি বাবা থাকতেন তিনিও এটাই করতেন। আমি হার মানব না। পঞ্চম দিন, যখন নম্রতা প্রায় হাল ছেড়ে দিয়েছিল এবং একটি গাছের নিচে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল, তখনই সেখানে একজন পোস্টম্যান তার সাইকেলে এলো। সে নম্রতাকে বিচলিত দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে বেটি, কাকে খুঁজছিস? নম্রতা তাকে সেই কাগজগুলো দেখাল। পোস্টম্যান নামটি পড়ল, শুভ্র সেনগুপ্ত। আরে, শুভ্র সেনগুপ্ত সাহেব, তিনি তো এই কলোনির সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ব্যবসায়ী। তাঁর কোঠি তো সল্ট লেকে আছে, এখানে আলিপুরে নয়। কালি ছড়িয়ে যাওয়ার কারণে তুই লেক পড়তে পারিসনি। চল, আমি তোকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। নম্রতার চোখে এক নতুন ঝলক এলো। সে পোস্টম্যানকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে সল্ট লেকের দিকে রওনা হল। অবশেষে একটা বড় সাদা মার্বেলের কোঠির সামনে সে দাঁড়িয়েছিল, যার গেটে সোনার অক্ষরে লেখা ছিল গুপ্তভিলা। সে গেটে দাঁড়ানো গার্ডকে জানালো যে তাকে শুভ্র সেনগুপ্ত সাহেবের সাথে দেখা করতে হবে। গার্ড তাকে ভেতরে যেতে বাধা দিল। তখনই ভেতর থেকে একটি খুব দামি গাড়ি বাইরে এলো, যা একজন মহিলা চালাচ্ছিলেন। তিনি নম্রতাকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটি থামালেন। কি চাই? কার সাথে দেখা করবে? জি, আমাকে শুভ্র সেনগুপ্ত সাহেবের সাথে দেখা করতে হবে। তার কিছু জরুরি কাগজপত্র আমার কাছে আছে। সেই মহিলা, যিনি শুভ্র সেনগুপ্তজির স্ত্রী শ্রেয়সীজি ছিলেন, তিনি সন্দেহের চোখে নম্রতাকে দেখলেন, কিন্তু কাগজের নাম শুনে তিনি কিছুটা গম্ভীর হলেন। ঠিক আছে, ভেতরে আসো। নম্রতাকে একটি বড়, জমকালো ড্রয়িং রুমে বসানো হলো। এত বড় আর সুন্দর ঘর সে তার জীবনে দেখেনি। কিছুক্ষণ পর একজন প্রভাবশালী কিন্তু চিন্তিত চেহারার ব্যক্তি সেখানে এলেন। তিনি ছিলেন শুভ্র সেনগুপ্ত। কি কাগজপত্র আছে তোমার কাছে? তিনি কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করলেন। নম্রতা কাঁপতে থাকা হাতে সেই ফাইলটি তার দিকে বাড়িয়ে দিল। শুভ্র সেনগুপ্ত ফাইলটি খুললেন। কাগজপত্রগুলো দেখেই তার চোখ বিস্ময় ও অবিশ্বাস নিয়ে বিস্ফারিত হল। তিনি তার চেয়ারে বসে পড়লেন। এগুলো এগুলো তুমি কোথায় পেলে? তার কণ্ঠে কাঁপুনি ছিল। এগুলো ছিল সেই কাগজপত্র, তাদের সেই পৈতৃক জমির আসল কাগজপত্র, যা তার সৎভাই দখল করে নিয়েছিল এবং মামলা আদালতে চলছিল।
তার ভাই বাড়ি থেকে আসল কাগজপত্র গায়েব করিয়ে দিয়েছিল এবং তিনি এই মামলা প্রায় হেরে গিয়েছিলেন। তার মনে হয়েছিল যে কাগজপত্র চুরি হয়ে গেছে, কিন্তু হয়তো চোর ধরা পড়ার ভয়ে সেগুলোকে আবর্জনায় ফেলে দিয়েছিল। নম্রতা তাকে পুরো গল্পটি সত্যি সত্যি বলল, কিভাবে সে আবর্জনায় এগুলো পেয়েছিল এবং কিভাবে সে 5 দিন ধরে সেগুলোকে খুঁজে চলেছিল। পুরো গল্প শুনে শুভ্র সেনগুপ্ত এবং তার স্ত্রী অবাক হয়ে গেলেন। তারা সেই 17 বছরের গরিব মেয়েটির মুখের দিকে তাকিয়েছিলেন, যার সততা আজ তাদের কোটি টাকার জমি এবং তাদের সম্মান হারাতে রক্ষা করে দিল। শুভ্র সেনগুপ্ত তার চেয়ার থেকে উঠলেন। তিনি সোজা সেই আলমারির কাছে গেলেন যেখানে তার সিন্দুক ছিল। তিনি নোটের একটি মোটা বান্ডেল বের করলেন, পুরো 1 লাখ টাকা, এবং নম্রতার দিকে বাড়িয়ে দিলেন। বেটি, আমি জানি না যে আমি তোমার এই উপকার কিভাবে শোধ করব। এটা নাও, এটা তোমার সততার একটা ছোট পুরস্কার। নম্রতা 2 হাত পেছনে সরিয়ে নিল এবং মাথা নিচু করে বলল, না সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি এই টাকা নিতে পারব না। কেন? শুভ্র সেনগুপ্ত অবাক হলেন। তোমার টাকার দরকার নেই? দরকার তো আছে সাহেব, খুব দরকার আছে, কিন্তু আমার বাবা বলতেন যে সততার সাথে কোনো সওদা করা যায় না। যদি আমি আজ আপনার কাছ থেকে এই টাকা নিয়ে নিই, তাহলে আমার সততার মূল্য লেগে যাবে। আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি, এখন আমাকে অনুমতি দিন। নম্রতার এই কথা তার আত্মসম্মান শুভ্র সেনগুপ্তের হৃদয়কে নাড়িয়ে দিল। তিনি তার জীবনে বড় বড় ব্যবসায়ী, নেতা এবং অফিসারদের দেখেছিলেন, কিন্তু এত শুদ্ধ এবং সত্যিকারের আত্মা আজ প্রথমবার দেখলেন। তিনি টাকা ফিরিয়ে রাখলেন। ঠিক আছে বেটি, তোমার যেমন খুশি, কিন্তু আমি তোমাকে খালি হাতে যেতে দেব না। তিনি নম্রতার পরিবার, তার পড়াশোনা, তার মায়ের অসুস্থতা সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি নম্রতার পুরো গল্প জানতে পারলেন, তখন তার চোখে জল ভরে উঠল। তিনি কিছুক্ষণ ভাবলেন এবং তারপর এমন একটি সিদ্ধান্ত নিলেন যা নম্রতা তার স্বপ্নেও কল্পনা করেনি। শুভ্র সেনগুপ্ত সেই মেয়েটির সরলতা এবং আত্মসম্মানে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি অনুভব করলেন যে তাকে টাকা দিয়ে তিনি তার সততাকে অপমান করবেন। তিনি তাকে বসালেন এবং খুব আপন করে বললেন, বেটি, তুমি বললে যে তোমার বাবার স্বপ্ন ছিল তুমি পড়াশোনা করে একজন বড় অফিসার হও। নম্রতা ধীরে ধীরে মাথা নাড়ল। জি সাহেব, কিন্তু এখন সম্ভব নয়। কেন সম্ভব নয়? শুভ্র সেনগুপ্ত হাসলেন। আজ থেকে তোমার পড়াশোনার পুরো দায়িত্ব আমার। তুমি আগামীকাল থেকে স্কুলে যাবে, কলেজে যাবে এবং তোমার বাবার স্বপ্ন পূরণ করবে। এর সমস্ত খরচ গুপ্ত ফাউন্ডেশন বহন করবে। নম্রতা তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখ থেকে জল ঝরতে লাগল। ধন্যবাদ বলার মতো শব্দ তার কাছে ছিল না। কিন্তু শুভ্র সেনগুপ্ত এখানেই থামলেন না। তিনি যে শেষ কথাটি বললেন তা যেন নম্রতার জগৎটাই বদলে দিল। বেটি, তুমি আমাকে আমার ঘর ফিরিয়ে দিয়েছ, যা আমার পূর্বপুরুষের স্মৃতি। আমিও তোমাকে একটি ঘর দিতে চাই, ভিক্ষা বা পুরস্কার হিসেবে নয়, বরং অধিকার হিসেবে। তিনি তার স্ত্রীর দিকে তাকালেন এবং বললেন, আমাদের সেই মার্কেটে যে মুদিখানার দোকানটি গত কয়েক মাস ধরে বন্ধ ছিল, তা আজ থেকে নম্রতা স্টোর্সের। দোকানের সমস্ত জিনিস আমরা ভরে দেব। দোকানের উপরে যে ছোট্ট ফ্ল্যাটটি আছে, তা আজ থেকে তোমার এবং তোমার মায়ের বাড়ি হবে। তুমি পরিশ্রম দিয়ে সেই দোকান চালাবে, সততার সাথে নিজের ঘর চালাবে এবং তোমার পড়াশোনা শেষ করবে। এটা হবে তোমার পরিশ্রমের উপার্জন, কারো দয়া নয়। এটা শুনে নম্রতা সেখানেই মাটিতে বসে পড়ল। সে কিছু বলতে পারছিল না, শুধু তার কান্নার শব্দই সেই ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। যে মেয়েটি গতকাল পর্যন্ত আবর্জনায় তার জীবন খুঁজছিল, আজ সে একটি দোকান, একটি বাড়ি এবং একটি সোনালী ভবিষ্যতের মালকিন হয়ে গিয়েছিল। সেই দিনের পর নম্রতা সেনের জীবন এক সুন্দর স্বপ্নের মতো হয়ে গেল। তার মায়ের ভালো চিকিৎসা হল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারা দুজন সেই ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দোকান এবং বাড়িতে উঠে গেলেন। নম্রতা আবার পড়াশোনা শুরু করল। সে সকালে স্কুলে যেত এবং সন্ধ্যায় তার মায়ের সাথে দোকানে বসত। নম্রতা জেনারেল স্টোর নামে সেই দোকানটি এখন পুরো মহল্লায় বিখ্যাত হয়ে গিয়েছিল, শুধু তার জিনিসের জন্য নয়, বরং সেই দোকান চালানো মেয়েটির সততা এবং মিষ্টি স্বভাবের জন্য। শুভ্র সেনগুপ্ত এবং তার পরিবার এখন নম্রতার জন্য একটি পরিবারের মতো ছিলেন। তারা প্রায়ই তার দোকানে আসতেন এবং তার খোঁজখবর নিতেন। কয়েক বছর পর নম্রতা তার গ্র্যাজুয়েশন শেষ করল। সে তার বাবার স্বপ্ন পূরণ করল। সে একজন বড় সরকারি অফিসার হয়ে গেল। কিন্তু সে তার সেই দোকানটি বন্ধ করল না। সে সেখানে আরও কিছু অভাবী মেয়েকে কাজে রাখল, যাতে তারাও সম্মানের সাথে নিজেদের জীবন কাটাতে পারে। সে প্রায়ই তার মাকে বলত, মা, বাবা ঠিক বলতেন, সততার পথ কঠিন হলেও
তার গন্তব্য খুব সুন্দর হয়। বন্ধুরা, এটা ছিল নম্রতা সেনের গল্প। এটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের নিজেদের ভালোত্ব এবং সততার হাত কখনো ছাড়া উচিত নয়। কারণ সততা এমন একটি আলো যা দেরিতে হলেও আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করেই দেয়। যদি নম্রতার এই গল্পটি আপনার হৃদয়েও একটি ছোট্ট জায়গা করে থাকে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে আমাদের জানান যে এই গল্পটি আপনাকে কি ভাবতে বাধ্য করল। এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে সততার এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং এমনই আরও মন ছুঁয়ে যাওয়া সত্যিকারের এবং অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।